এই মুহূর্তে অবশ্যই নজর রাখতে হচ্ছে। আজ দেখতে পাওয়া গেল নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল 10 জন সাংসদ তারা গিয়েছিলেন, কথা বললেন। প্রায় 2 ঘন্টা ধরে দেখি তাদের বৈঠক হয়েছে। একাধিক প্রশ্ন তারা কমিশনের কাছে রেখেছিলেন, কিন্তু সেই 5টি প্রশ্ন তারা রেখেছিলেন, সেই 5টি প্রশ্নের সঠিক উত্তর তারা নাকি কমিশনের কাছ থেকে পাননি। নজর রাখবো আজকে আমরা সেই খবরে। সংসদীয় প্রতিনিধি দল তারা যান, 10 সদস্যের সংসদীয় প্রতিনিধি দল তারা গিয়েছেন, কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে তাদের। রাজ্যে অবিলম্বে এসআইআর স্থগিতের দাবি রাখেন তারা এবং পাশাপাশি 5টি প্রশ্ন রেখেছিলেন কমিশনের কাছে, কমিশনের আধিকারিকদের কাছে, কিন্তু 5টি প্রশ্নের সঠিক উত্তর কমিশন দিতে পারেননি, এমনটাই দাবি করেন সংসদের প্রতিনিধি দল। তারা বৈঠক শেষে বেরোনোর পর আপনাদেরও শোনাবো বৈঠক শেষে সাংসদ শতাব্দী রায় এবং মহুয়া মৈত্র কি বলছেন তারা। এই আচরণবিধি হবে না, এই হবে না, তার ফলে ওরা ওদের মতো শিফট করছে। যখন ওদেরকে মনে হচ্ছে কোনটাতে বিজেপি সরকারকে সাপোর্ট দেওয়া যায়, কোনটা হলে বিজেপি সরকার উপকার হয়, সেগুলোতে ওরা ফ্লেক্সিবল, বাকি ক্ষেত্রে ফ্লেক্সিবল হচ্ছে না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বাংলাতে বিজেপি নেতা যখন অ্যানাউন্স করছে, মঞ্চে দাঁড়িয়ে বলছে যে 1 কোটি ভোটারকে নাম বাদ দেওয়া হবে, বিজেপি লিডারকে না থামানো হচ্ছে, না সেই ভয়টা কাটিয়ে মানুষকে সাহস দেওয়া হবে। তার মানে ওরা কি কন্ট্রোল করছে ইলেকশন কমিশন? মূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ায় যে নিরপেক্ষতা দাবি করছে, সেই নির্বাচন কমিশন আমাদের কোনো যে আমরা যে কমপ্লেন করছি তাতে কি স্টেপ নিচ্ছে? এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা কি শুধু ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যে, নাকি অনুপ্রবেশকারী তাদেরকে বাদ দেওয়া? যদি তাই হয় তাহলে শুধু বাঙালিদের ওপর বেছে এগুলো পুট করা হচ্ছে কেন? বাঙালিদের তাড়ানোর জন্যে উদ্দেশ্য আমাদের রাজ্য থেকে, এবং পুরো দেশে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তারই একটা নমুনা হিসেবে এসআইআর ব্যবহার করা হচ্ছে কি? আর যদি অনুপ্রবেশকারীকে ঢোকানোই বলা হচ্ছে, তাহলে ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, এগুলোতে তো সেম প্রবলেম আছে। সেগুলোকে কেন অ্যাড্রেস করা হচ্ছে না? তার নয় বা এরা জাল ভোটার বা এরা আমাদের সিটিজেন নয়, তাহলে এই লোকগুলোর ভোটের ওপরেই তো আমাদের আগের ইলেকশনগুলো হয়েছে, যাতে আমরা নির্বাচিত হয়েছি, যাতে সরকার নির্বাচিত হয়েছে, তাহলে তাদের কি ভ্যালু? এরা যদি ভ্যালিড না হয় তাহলে আমরাও ভ্যালিড নই, সরকারও, সেন্ট্রাল গভর্নমেন্টও ভ্যালিড নয়, মোদী সরকারের এত কথাও ভ্যালিড নয়। 39 জন ছিল, আমরা ওখানে কথা বলতে বলতে আরেকজন খড়গ্রামের আরেকটি রিপোর্ট এলো যে মারা গেছে বিএলও। তার যে টর্চার ইনফ্যাক্ট হচ্ছে, তার ওই জায়গা থেকে তাদের পরিবারকে কিভাবে করা হবে, তার কি দায় ইলেকশন কমিশন নেবে কি নেবে না? Point of the meeting, which we started off with giving them a list of the 39 plus 1, 40 people, of which 18 were BLOs whose deaths had been completely directly linked to the SIR process. We were met with complete surprise on the part of the election commissioner, who actually said that these were mere allegations, and it seemed as though the election commission had no idea that these people had died in Bengal, which is to our great surprise that the DO office in West Bengal seems to have no idea, and certainly the CEC claimed to have no idea of these deaths of the BLOs as a result of SIR process in West Bengal. Point of the আমরা এই মুহূর্তে এসআইআর নিয়ে প্রতিবাদ সভা এই বাংলায় দেখেছি, কিন্তু এবার তার আঁচ পৌঁছে গেল দিল্লিতে। সংসদীয় প্রতিনিধি দল তারা কথা বললেন কমিশনের আধিকারিকদের সঙ্গে, কিন্তু এই বৈঠক থেকে তেমন তারা কোনো সদুত্তর কমিশনের কাছ থেকে তারা পাননি, এমনটাই দাবি করছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাণীর কাছ থেকে এবার একটু জানার চেষ্টা করি। ইন্দ্রাণী, এই বৈঠকের নির্যাস কি উঠে এলো, কতটা তাৎপর্য রাখে? যেখানে বাংলায় প্রতিবাদ সভা দেখছিলাম, এবার সেই আঁচ পৌঁছে গেল এবার দিল্লির দপ্তরে। ইন্দ্রাণী, শোনা গিয়েছে যে এই আজ আমরা দেখতে পেলাম যেটা বাংলা এতদিন ছিল সেটা দিল্লিতে পৌঁছে গেল। প্রতিনিধি দল তারা দেখা করলেন, নির্যাস কি বৈঠকের? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের এখানে একটু জানিয়ে রাখার চেষ্টা করি, আমরা দেখেছিলাম সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2 বার চিঠি দিয়েছিলেন ইলেকশন কমিশনকে। এই এসআইআর অবিলম্বে স্থগিতের দাবি তুলেছিলেন, কারণ
পরপর আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ তাদের মধ্যে একাংশ তারা আতঙ্কিত হয়ে পড়ছিলেন, কেউ আত্মঘাতী হওয়ার মতন পথ বেছে নিয়েছেন, কেউ অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। আবার তার মধ্যে নতুন সংশোধন হয়েছে বিএলওদের মৃত্যুর ঘটনা। অতিরিক্ত এসআইআর এর চাপ নাকি কমিশন তাদের ওপর দিচ্ছে। এসআইআর এর কাজ এনুমারেশন ফর্ম বিলি করা, সেগুলো কালেক্ট করা এবং সেগুলোকে আবার ডিজিটাইজ করা, এমন একাধিক কাজ তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সেই চাপ তারা নিতে পারছেন না। পাশাপাশি তাদের পার্শ্ববর্তী আরও অনেক কাজ রয়েছে, সেইগুলো নিয়ে তাদের ওপর যেভাবে চাপ পড়ছিল, সেই মানসিক অবসাদে ভুগতে ভুগতে কেউ আত্মঘাতী হয়েছেন, কেউ অসুস্থ হয়ে পড়েছেন, প্রাণ হারিয়েছেন, কেউ এখনও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন ঘটনাও সামনে এসেছে। ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইলেকশন কমিশনকে দুবার চিঠি দেন। তারপরে পরবর্তীতে পাল্টা ইলেকশন কমিশনের থেকে চিঠির উত্তর আসে, যেখানে বলা হয় যে তারা তৃণমূলের সঙ্গে কথা বলতে প্রস্তুত, তৃণমূলের প্রতিনিধি দল তারা পাঠাক, তারা কথা বলবেন। সেখানে বলা হয়েছিল 5 জনের সঙ্গে তারা কথা বলবেন। কিন্তু পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন, কেন কমিশন 10 জন সাংসদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যদা, আজ তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল তারা কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করলেন। তারা নাকি 5টা প্রশ্ন রেখেছিলেন কমিশনের আধিকারিকদের কাছে। কমিশন সেই 5 প্রশ্নের উত্তর দিতে পারেনি বলছেন, কি বলবেন? দেখুন, রাজনৈতিকভাবে বা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের দলের প্রতিনিধিরা গেছেন দেখা করতে এবং তাদের প্রতিনিধিদের উত্তর দেবেন, সেটা স্বাভাবিক। এই রাজনীতিতে এর কোনো ডিফারেন্স নেই। কিন্তু জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশন যে বিজেপির প্লয় হয়ে কাজ করছে এবং তাদের যে কাছে উত্তর নেই, তারা যে এসআইআর করছেন অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত এবং মানুষ খুন হয়ে যাচ্ছে। মানে নির্বাচনের এর আগে এসআইআর ভারতবর্ষে 8 বার হয়েছে, কিন্তু এইভাবে এসআইআর করার নাম করে মানুষের উপরে নির্যাতন করা, এটা নির্যাতন কমিশনের কাজ। বৈধ ভোটার বাদ যাবে, এই জিনিসটা যাতে না যায় সেটা দেখতে হবে। কারণ এই রাজ্যের সরকার অবৈধ ভোটার রাখতে চায় আর এসআইআর করে বিজেপি বিরোধী ভোটার বাদ দিচ্ছে। বিজেপির প্লয় হয়ে কাজ করছে। সেখানে ওনাদের দল গেছেন, কথা বলেছেন, উত্তর দেবেন কি দেবেন না সেটা তারা বুঝবেন। আমরা এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য করা সাজে না। এটা সম্পূর্ণ ভিন্ন দল, তাদের ভিন্ন রাজনৈতিক এজেন্ডা। ধন্যবাদ সৌম্যদা। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে যে বিষয় আপনাদের জানাচ্ছিলাম যে 5টি প্রশ্ন রেখেছে কমিশনের কাছে তৃণমূলের সদস্যের প্রতিনিধি দল, যারা গিয়েছিলেন 10 সদস্যের প্রতিনিধি দল। কি কি প্রশ্ন রাখা হয়েছিল এই মুহূর্তে আমাদের হাতে এসেছে, একটু আপনাদের জানানোর চেষ্টা করি। প্রশ্ন রাখা হয়েছিল, এসআইআর কি ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্য নাকি অনুপ্রবেশকারীদের বাদ দিতে? কি কারণে এসআইআর করা হচ্ছে এই প্রশ্ন রাখা হয়েছিল। যদি তাই হয় তাহলে শুধু বাংলায় তা করা হচ্ছে কেন? কেন উত্তর পূর্বের রাজ্যগুলিতে তা করা হচ্ছে না? এই প্রশ্ন রাখা হয় প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ভোটার তালিকায় ভুয়ো ভোটার কথা বলা হচ্ছে, কিন্তু এই তালিকাতে তো 2024-এর লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী, সবাই নির্বাচিত হয়েছেন, তাহলে নির্বাচিতদের মূল্য কি? যদি ভোটাররাই মূল্যহীন হয়ে যায় তাহলে নির্বাচিতরাই তা অবৈধ, সরকারও তাহলে অবৈধ। এই প্রশ্ন তোলা হয় কমিশনের কাছে। পাশাপাশি 3 নম্বর প্রশ্ন, কাজের চাপে 40 জন বিএলওর মৃত্যু হয়েছে, এদের জন্য নির্বাচন কমিশন কি করবে? দায় নির্বাচন কমিশন নিচ্ছে কি না? তৃণমূলের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার বলছেন ডিও অফিস কিছু জানায়নি। এই প্রশ্ন রাখা হয় কমিশনের কাছে। পাশাপাশি 4 নম্বর প্রশ্ন, বিজেপির দাবিতে কি নির্বাচন কমিশন নমনীয়? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। ঝন্টুদা, আজ তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল কমিশনের দপ্তরে গেছেন, কথা বলেছেন। তারা নাকি 5টা প্রশ্ন রেখেছিলেন কমিশনের কাছে, কিন্তু সেই 5 প্রশ্নের উত্তর তারা পাননি। কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, নির্বাচন কমিশন একটি স্ট্যাটিউটরি বডি শুধু নয়, তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মে কাজ করে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মে কাজ করা কোনো প্রতিনিধি আর একটা পলিটিক্যাল পার্টির দুটো স্টেচার, তাদের সংবিধানের প্রতি দায়বদ্ধতা এক নয়। ফলে নির্বাচন কমিশন অর্থাৎ একটা স্ট্যাটিউটরি বডি, তারা যে ফাংশনিং গুলো করেন সেখানে তারা জনসমাবেশ, প্রেস কনফারেন্স করা কিংবা পলিটিক্যাল পার্টির নেতাদের পঞ্চবান, যেটাকে বললেন আপনারা, অন্দরমহলে একদম ঘরোয়া আলোচনায় উঠে এসেছে, যেখানে আপনাদের মিডিয়াও পৌঁছয়নি। সেখানে তারা কি উত্তর দিয়েছেন বা তৃণমূল থেকে বলা হচ্ছে কিছুই বলতে পারেননি, সেটা কিন্তু তারা বলতে বাউন্ড নয়। আমি আবারও বলছি, সংবিধানের পেরিফেরার মধ্যে নির্বাচন কমিশন যে অ্যাক্টিভিটি গুলো করে 324 থেকে 329 নম্বর ধারা যাদের বাউন্ড করে দেওয়া আছে, সেই ধারার বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল কোনো প্রশ্ন করতেই পারে, কিন্তু কোথাও কিন্তু এটা নেই যে সেই প্রশ্নের বাইরে অর্থাৎ সিলেবাসের বাইরের কাউন্টার পার্টে উত্তর দিতে কোনো সাংবিধানিক বডি
এক্ষেত্রে যারা জনগণের প্রতি দায়বদ্ধ, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি 256 ক্লজে যারা দায়বদ্ধ, তাদের কিন্তু বলার জায়গাটা নেই। এটা প্রথম পার্সপেক্টিভ। দ্বিতীয়, তৃণমূলের পার্সপেক্টিভ থেকে বলছি, সংসদীয় গণতন্ত্রে তৃণমূল দায়িত্ববান একটি পলিটিক্যাল পার্টি, তাদের এই প্রশ্নগুলো তোলার একটা অধিকার আছে। সেই প্রশ্নগুলো তোলার অধিকার শুধু আছে নয়, এই প্রশ্নগুলো একটা সুস্থ সমাধান। নিশ্চয়ই তারা 5টা প্রশ্ন করেছে, নিশ্চয়ই সেগুলো জনগণের অ্যাসপেক্টেই তারা প্রশ্ন করেছেন। এসআইআর নিয়ে বিভিন্ন ধরনের যে হ্যাসেল গুলো হচ্ছে, সেই হ্যাসেল গুলো তো আমরা প্রত্যেকেই ভুক্তভোগী অল্প বিস্তর। মানে দুটো অ্যাসপেক্টেই কিন্তু সমানভাবে আজকে এই আলোচনা বলুন, আজকে এই ডেপুটেশন বলুন, সমানভাবে প্রাসঙ্গিক। আমি এখনো একটা জিনিস বলছি যে দেখুন, এইভাবে হবে না। সর্বদলীয় বৈঠক করে নির্বাচন কমিশনের যে ইমিডিয়েট রিফর্ম করা, যেটা আমি বারবার বলছি, রিফর্ম, যে রিফর্ম গুলো একাধিক কমিশন এবং ন্যাশনাল ল কমিশন পর্যন্ত নির্বাচন কমিশনের রিফর্মের জন্য বারবার সুপারিশ করেছে, এটা কিন্তু জরুরি। এর জন্য তৃণমূল এককভাবে যাবে, এটা শুধুমাত্র তাদের পলিটিক্যাল ইস্যু হয়েই দাঁড়াবে, জনমোহিনী ইস্যু। তার বাইরে কিন্তু আখিরে সাধারণ মানুষ যে এসআইআর নিয়ে প্রচন্ড পরিমাণে এই মুহূর্তে ঢাকেল হচ্ছে, বিশেষ করে নিম্নবিত্তীয় মানুষগুলো, সেটা সমাধান কিন্তু হবে না। এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই যে কম বেশি প্রত্যেকেই আমরা কিছু না কিছু জায়গায় জন্টুদা, তাহলে কি মনে করছেন, আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে ঘোষণা করেছিলেন এই এসআইআর নিয়ে যে বিরোধিতা এবং তার যে প্রতিবাদের আঁচ, দিল্লির বুকে তৃণমূল কংগ্রেস যে চাপ বাড়াবে, এই বৈঠক, এই পঞ্চবান যেটা তৃণমূল কংগ্রেস আজ রাখলো, তাহলে কি সত্যি এবার কমিশনের উপর চাপ বাড়ছে? দেখুন, কমিশনের উপর চাপ তো বাড়া স্বাভাবিক, কারণ আপনি ঢাল নেই, তরল নেই, নিজাম সরকার আপনি নামিয়ে দিলেন। বিএলওদের কোন রকম ট্রেনিং দিলেন না, তাদের ব্যাকআপ নেই। আছে বলুন, বাড়ির নিতান্তই ঘরোয়া মহিলা থেকে শুরু করে চাকুরিরতা মহিলা, তারা এই টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো যে আপলোডিং, তার জন্য নেটা ডেট ব্যাংক কতজন জানে? আপনি কাউকে শিখালেন না। দিন পর পর কখনো এদিকে অপশন দিচ্ছেন, কখনো এই এসআইআর চলতে গিয়ে 8 থেকে 9 বার বিভিন্ন রুল পাল্টেছে নির্বাচন কমিশন। এটা তো চলতে পারে না আপনার। আমরা 2002 নির্বাচন কমিশনের আইআর এর সাথে যুক্ত ছিলাম। লাস্ট যে এসআইআরটা হয়েছে, দ্যাট ইজ আইআর, সেখানেও কিন্তু এই হার্ড কপি জমা পড়ার প্রভিশন ছিল, অনলাইন ডিজিটালাইজেশনের কোনো অপশন ছিল না 2002 সালে। সেখানেও কিন্তু দেখা গেছে অন্তত 2 বছর আগের থেকে ব্যাকআপে নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছিল আইআরটা করার। মানে আইআরটা হয়তো 3 সপ্তাহে উঠে গেছিল 2002, কিন্তু প্রস্তুতি ছিল 2 বছর আগে। ফলে আপনি প্রস্তুতিটা যদি অ্যাডভান্স না নেন, আপনি যদি তার রিসোর্স গুলোকে ওয়েল ট্রেন না করেন, তাহলে তো ভুক্তভোগী শুধু কি সাধারণ ভোটার হচ্ছে, তো এখানকার বিএলওরাও তাদের অবস্থা ভাবুন তো। 8 থেকে 9 জন বিএলও এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আত্মহত্যা করেছে। তারা কি মুখ দেখতে আত্মহত্যা করেছে? না, তো এটা তো হতে পারে না, তাই না? ফলে এই বিস্তারিত জায়গায় দাঁড়িয়ে শুধু তৃণমূল কেন, ভারতবর্ষের শাসক বিরোধী উভয়কেই একটা প্ল্যাটফর্মে আসতে হবে। ইমিডিয়েট নির্বাচন কমিশন রিফর্ম দরকার। এইভাবে চলতে পারে না। আমার কোনো স্টাফ নেই, আমি পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় অবশ্যই আমাদের নজর থাকবে। ঝন্টুদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে। যে বিষয় আপনাদের জানাচ্ছিলাম যে 5টি পঞ্চবান আজ তৃণমূল কংগ্রেস রেখেছে কমিশনের আধিকারিকদের কাছে, যে প্রশ্ন সঠিক উত্তর নাকি কমিশনের আধিকারিকরা তারা দিতে পারেননি, এমনটাই দাবি করছেন বৈঠক শেষে বেরিয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনদা, আমরা দেখতে পেলাম আজ তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল তারা গেলেন কমিশনের আধিকারিকদের সঙ্গে, তারা নাকি কথা বলেছেন, প্রায় 40 মিনিট তাদের কথা রাখতে পেরেছেন। তারা 5টা প্রশ্ন তারা রেখেছিলেন, কিন্তু সেই 5 প্রশ্নের উত্তর তারা নাকি দিতে পারেননি, কমিশন দিতে পারেনি। কিভাবে দেখছেন? না, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছি না। তৃণমূল একটা রাজনৈতিক কর্মসূচি হিসেবে আজকের নির্বাচন কমিশনের কাছে যাওয়ার ব্যবস্থাটা করেছে, এবং 5 জন যাবে না 10 জন যাবে, 10 জন যাবে না 5 জন যাবে, ওই টানাপোড়েন করতে করতেই চলে গেল। 1 মাস হয়ে গেল, কিন্তু 1 মাস পরে ওদের মনে পড়লো যে নির্বাচন কমিশনে বিশেষভাবে যাওয়া উচিত। 1 মাস পর, এর আগে রাজ্যে যখন মিটিং হয়েছে তখন কিন্তু ওদের প্রতিনিধিরা ছিলেন, সবই অ্যাকসেপ্ট করে এসছেন, এগ্রি করে এসছেন। 1 মাস পরে মনে হয়েছে একটু রাজনৈতিক মনোভাব থেকে দেখা উচিত। ওরা যে নতুন কোনো কথা বলেনি, যে কথা কোয়েশ্চেন করেছে এই সবগুলোই তো পুরনো কোয়েশ্চেন। এফআইআরটা কিসের জন্য? ভোটার ধরার জন্য নাকি জন্য? অনুপ্রবেশকারী কথাটা যদিও প্রথম বাজারে গরম করেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু যাই হোক এই কোয়েশ্চেন তো পুরনো, তো আমরা প্রথম দিক দিয়ে করে যাচ্ছি যে ভুয়ো ভোটার বাদ দিতে হবে, নাগরিকত্ব দেখার কাজ এফআইআর এর নয়, মানে নির্বাচন কমিশনের নয়। ওনারা সেই কথাটাই বলেছেন, ওনারা সেই কথাটাই বলেছেন যে তাহলে 24 সালে
যারা ভোট দিল তাদেরকে ভোট পছন্দ হয়ে গেল, আমরা তো অনেকবার বলেছিলাম এই একই কথা আজকে ফের বলতে গেছে। ওদের যেটা বলা উচিত ছিল বেশি জোর দিয়ে যে এসআইআর যে কারণে পশ্চিমবাংলায় করছেন, তাহলে সেই কারণে একই সাথে নির্বাচন আসাম নয় কেন? এটা ছিল মেজর ক্রাক্স অফ দি ইস্যুজ। এক। দুই, কোন গভর্নমেন্ট অর্ডার অথবা আইন নির্বাচন কমিশনকে নাগরিকত্ব যাচাইয়ের দায়িত্ব দিয়েছে? যে প্রশ্নগুলো করতে পারতো, যেগুলো বাইরে সবাই করেছে, আমরাও করেছি, সেগুলো খুব একটা করেছে তারা, কিন্তু রাজনৈতিকভাবে তৃণমূল একটা কিছু করছে, এটা দেখানোটা দরকার ছিল ইন দি কভার অফ ইট। বেশ, ভুয়ো ভোটার গুলোকে রক্ষা করার চেষ্টা নয় তো, মৃত ভোটার এবং ভুয়ো ভোটার, এইটা রক্ষার মনোভাবে তৃণমূল ঘুরে বেড়াচ্ছে, তার মতন করে চেষ্টা করছে। আমরা তাকে বাদ দেবার পক্ষে, আর যোগ্য যথাযথ কোনো নাম বাদ দেওয়া যাবে না, এটি তো আসল কথা। ধন্যবাদ সুজন। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আজ তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল তারা কমিশনের দপ্তরে গেলেন, আধিকারিকদের সঙ্গে কথা